বেশ কয়েক দশক পর আবার সেজে উঠেছে চন্দ্রগড়ের রাজবাড়ি। দ্বারকা নদের পাশে গড়ে ওঠা এই গ্রামটায় মাত্র হাতে গোনা কয়েকটা বাড়ি রয়েছে। গ্রামটায় মূলত আদিবাসীদের বাস। গ্রামটা একেবারেই নিরিবিলিতে অবস্থিত। চারিদিকে বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত নেই কোনো বড় লোকালয়। এক কথায় এই গ্রামকে পাণ্ডব বর্জিত গ্রাম বললে ভুল বলা হবে না। তবে প্রকৃতি এই গ্রামকে ঢেলে সাজিয়েছে। গ্রামের 3 দিক ঘিরে রয়েছে জঙ্গল ও চাষের জমি। গ্রামের একদিক দিয়ে বয়ে চলেছে দ্বারকা নদ। বর্ষায় এই নদের রূপ ভয়ঙ্কর হয়ে উঠলেও শরতের এই সময়টায় তার গতি হয় মন্থর। গ্রামের শেষ প্রান্তে দ্বারকা নদের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে সুবিশাল প্রাচীর ঘেরা পুরনো রাজবাড়িটা। প্রায় বছর 80 আগে রাজবংশের শেষ বংশধর নিখোঁজ হওয়ার পর থেকে এই বিশাল প্রাসাদতম বাড়িটা ফাঁকাই পড়েছিল। গ্রামের মানুষজনও বাড়িটার ধারে কাছে খুব একটা ঘেঁষে না। তাদের মধ্যে এই রাজবাড়ি নিয়ে বেশ ভয় রয়েছে। তবে বহু দশক পর এবারে আবার জনসমাগম হতে চলেছে এই রাজবাড়িতে। ইতিমধ্যেই শহর থেকে লোক এসে রাজবাড়ি সংস্করণের কাজ প্রায় শেষ করে ফেলেছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থেকে এই বিশাল বাড়ির বেশিরভাগ জানালা দরজাই ভেঙে গিয়েছিল। রাজবাড়ি জুড়ে রাজত্ব করছিল শেয়াল, সাপ আর মাকড়সার দল। বাড়ির পিছনের বাগানটিও জঞ্জালের স্তূপ হয়ে পড়েছিল। তবে বাগানের ঠিক মাঝখানে থাকা বাঁধানো পুকুরের অবস্থা বেশ ভালোই ছিল। পুকুরে টলটল করে স্বচ্ছ জল, তার মধ্যে খেলে বেড়ায় মাছেদের দল। মাস দুয়েকের চেষ্টায় এখন পুরো রাজবাড়ির ভোল বদলে দিয়েছে অয়ন। নতুন রং পড়েছে এই বিশাল বাড়িটার দেওয়ালগুলোতে। ঠিক করা হয়েছে প্রত্যেকটা ঘরের দরজা জানালাগুলো। যেই সব ঘরগুলিতে আসবাবপত্র ছিল না, সেগুলোকে সাজানো হয়েছে মানানসই আসবাবপত্রে। পেছনের বাগানের জঞ্জাল সাফ করে লাগানো হয়েছে রং বেরঙের ফুলের গাছ। রাজবাড়ির ভেতরের নাচঘর, নাট মন্দির, দুর্গা দালান, বৈঠকখানা, অন্দরমহল, বাহিরমহল সব কিছুকেই পুরনো রূপে ফিরিয়ে আনা হয়েছে। কোনো কিছুতেই সামান্যতম বদলটুকুও করেনি অয়ন। শুধু সাজসজ্জায় ফিরিয়ে এনেছে পুরনো জৌলুস। এখন এই রাজবাড়িতে প্রবেশ করলে যে কেউ বাইরের আধুনিক জগৎকে পিছনে ফেলে কয়েকশো বছর আগের পুরনো জগতে ফিরে যাবে। কেউ বলবে না মাত্র মাস দুয়েক আগেই এই বাড়িটা জরাজীর্ণ ভুতুড়ে বাড়ি হয়ে পড়েছিল। যদিও পুরো বাড়িটার ভোল বদল করতে বেশ বেগ পোহাতে হয়েছে অয়নকে। এবছর থেকে এই রাজবাড়িতেই হবে দুর্গাপুজোর আয়োজন। অয়নের ইচ্ছা আছে প্রতি বছর পুজোতেই 108টা করে ঢাক আনা হবে এখানে। ঢাকের শব্দে মেতে উঠবে গোটা গ্রাম। ইতিমধ্যেই এবছরের জন্য ঢাকিদের বুকিংও সেরে ফেলেছে অয়ন। যদিও এবছরের পুজোটা শুধুমাত্র নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়েই কাটাবে সে। তবে পরের বছর থেকে পুজোতে উপস্থিত থাকবেন বিদেশি গেস্টরাও। বিশেষত যারা দুর্গাপূজা উপভোগ করতে বাংলায় আসেন, তাদেরকে বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোয় অংশ নেওয়ার সুযোগ করে দেবে অয়ন। যদিও এর জন্য মোটা অঙ্কের টাকাও আসবে ওর পকেটে। এবারের পুজো কাটলেই কোনো এক বড় ফিল্ম স্টারকে দিয়ে এই 5 তলা হোটেলের উদ্বোধন করাবে। অয়ন চৌধুরী, বয়স 40 পেরিয়েছে। তবে ওকে দেখলে এখনও যে কেউ 30 বছরের যুবক বলে গুলিয়ে ফেলে। অয়ন চৌধুরী এই সময়ে বাংলায় হোটেল ইন্ডাস্ট্রি জগতে এক প্রখ্যাত নাম। মাত্র বছর 10 হয়েছে বাবা মারা যাওয়ার পর ব্যবসার হাল ধরেছে ও। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দেবেন্দ্র চৌধুরীর। বাবার মৃত্যুর পর এক প্রকার বাধ্য হয়েই পারিবারিক ব্যবসার হাল ধরতে হয় ওকে। তবে
এই কয়েক বছরেই দেবেন্দ্র চৌধুরীর ব্যবসাকে কয়েকগুণ বাড়িয়ে ফেলেছে ও। গোটা রাজ্যে এমন কোনো বড় ট্যুরিস্ট স্পট নেই যেখানে হোটেল চেন নেই অয়নের। হোটেলকে আকর্ষণীয় করে তুলতে অয়নের রুচিবোধের সামনে বড় বড় ব্যবসায়ীরাও টিকতে পারে না। সিনেমার জগতেও বেশ পরিচিত মুখ অয়ন। ব্যবসায় আসার আগে সিনেমা জগতে বেশ কিছু কাজ করেছেও। বাংলার বেশ কয়েকটা মেগা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল অয়ন। তবে খুব অল্প বয়সেই বিয়েটা সেরে ফেলে অয়ন। মাত্র 20 বছর বয়সে আদ্রিতাকে বিয়ে করেও। অয়নের প্রথম ধারাবাহিকে ওর অপোজিটে কাস্ট করা হয়েছিল আদ্রিতাকে। আদ্রিতা যদিও ওর থেকে বছর 5 বড়, তবে ভালোবাসার কাছে বয়স কি আর বাঁধা হয়ে দাঁড়াতে পারে? বিয়ের পরপরই কেরিয়ারের পিকে থাকাকালীন কাজ ছেড়ে সংসারী হয় আদ্রিতা। ওদের যমজ সন্তানকে মানুষ করতেই এত বড় স্যাক্রিফাইসটা করেও। যদিও অয়ন আদ্রিতাকে হুট করে এত বড় সিদ্ধান্ত নিতে মানা করেছিল, তবে তা শোনে না আদ্রিতা। অয়ন বহুবার আদ্রিতাকে বোঝানোর চেষ্টা করে ওকে বলেছিল, এই মুহূর্তে তুমিও ইন্ডাস্ট্রির মুখ। তুমি কাজ ছেড়ে দিলে তোমার স্টারডামে এফেক্ট পড়বে। ডোন্ট বি সো ক্যাজুয়াল উইথ ইউর ওয়ার্ক। উই উইল ডেফিনেটলি ম্যানেজ সামথিং। মাত্র 25 বছর বয়সে তোমায় বিয়ে করে 2 বাচ্চার মা হয়ে গেলাম, আর এখন তুমি আমায় কাজ নিয়ে সিরিয়াস হতে বলছো? তাহলে তুমি এতদিনও আমায় বোঝোনি অয়ন। আমার কাছে ভালোবাসাই প্রথম প্রায়োরিটি, কাজ নয়। আদ্রিতাই ওদের যমজ সন্তানের নাম রাখে দীপ ও তিথি। এবছর ষষ্ঠীর দিনেই দুজনে 18 পার করবে। ওদের জন্যই এই রাজবাড়ি কিনেছে অয়ন। মেয়ে তিথির আবদার ছিল এবছর বাড়িতেই দুর্গাপূজা করতে হবে। কয়েক মাস আগেই বাবার কাছে এই আবদার করে তিথি। সে বলেছিল, বাবা, এবছর আমাদের বাড়িতে দুর্গাপুজো করলে কেমন হয়? আমার খুব ইচ্ছা আমাদের বাড়িতে রাজবাড়ির মতো করে দুর্গাপুজো হবে। মা আসবেন আমাদের বাড়িতে, বাড়িতেই ঠাকুর তৈরি হবে, বাড়ি ভর্তি লোকজন থাকবে, সবাই একসঙ্গে পুজোর আয়োজন করব। একসাথে বসে খাওয়া দাওয়া হবে, ঢাক বাজবে, সিঁদুর খেলা হবে। ও হ্যাঁ বাবা, তোমাকে কিন্তু ধনুচি নাচ করতেই হবে। কথাগুলো বলেই বাবাকে জড়িয়ে ধরে তার গালে একটা স্নেহ চুম্বন এঁকে দিয়েছিল। ছোটবেলায় যখন লজেন্স বা ক্যাডবেরি খাওয়ার আবদার করত তিথি, তখন অয়ন রাজি না হলে বাবাকে ঘুষ হিসাবে গালে এভাবেই চুম্বন এঁকে দিত। বহু বছর পর মেয়ের কাছ থেকে ফের একবার ঘুষ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিল অয়ন। চোখে জল চলে আসে ওর। সেদিন মেয়ের থেকে আড়াল করে চোখের জল মুছে অয়ন ঠিক করেছিল মেয়ের এই আবদার সে পূর্ণ করবেই। মুখে একগাল হাসি টেনে এনে বলেছিল, এই তো ঘুষ পেয়ে গেছি আমি, এবার তো মেয়ের আবদার রাখতেই হবে। তিথি এমনিতেই খুব শান্ত স্বভাবের মেয়ে। লোকজন ভিড়ভাট্টা এইসব থেকে কিছুটা দূরে থাকতেই পছন্দ করে ও। তার বদলে একা ঘরে ওর সঙ্গী রাশি রাশি বই। বাংলা সাহিত্য তো আছেই, তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন লেখকের নানা উপন্যাসও রয়েছে ওর সংগ্রহে। বাবার কাছে বই ছাড়া কখনোই মুখ ফুটে খুব একটা কিছুই আর চায়নি তিথি। এই প্রথম সে কিছু আবদার করেছে। অয়ন তাই আর দেরি করেনি। কলকাতার ফ্ল্যাটে রাজবাড়ির মতো দুর্গাপূজা তো আর করা কখনোই সম্ভব নয়। তাই মেয়ের আবদার মেটাতে চটজলদি খোঁজ খবর নিয়ে এই রাজবাড়িটার বিষয়ে জানতে পারেও। তারাপীঠে ওদের হোটেলের ম্যানেজার থেকে ওই রাজবাড়ির সন্ধান পায়। একদিন কথায় কথায় অয়ন ম্যানেজারকে বলেছিল, তোমার নজরে এমন কোনো বনেদি বাড়ি আছে যেটা কেনা যাবে? আসলে মেয়ে আবদার করেছে বাড়িতে দুর্গাপুজো করতে হবে, তবে যেমন তেমন করে সেরে না দিলে মানে হবে না। পুজো হতে হবে রাজবাড়ির মতো, মানে ধুমধাম করে আর কি।
আপনি বাড়ি কিনবেন স্যার? তবে একটু ভেবে দেখবেন, মানে ওই বনেদি বাড়ি কিনতে গেলে অনেক হ্যাপা আছে। শরীকে শরীকে মারামারি করেই তো মরে ওরা। তারপর মাঝপথে যদি কেউ কেস ঠুকে দেয় না, আবার আরেক ঝামেলা তাতে। সেই দিন ম্যানেজারের সঙ্গে এই নিয়ে আর কথা বাড়ায়নি অয়ন। তার দিন দুয়েক পর সকালে সবে চায়ের কাপটা হাতে নিয়ে নিউজ পেপারটা খুলে বসেছে অয়ন। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে ম্যানেজারের কল। অয়ন ফোনটা পিক আপ করতেই ওপর থেকে ম্যানেজার বলে, একটা রাজবাড়ির সন্ধান পেয়েছি স্যার, বহু পুরানো। বাড়িটায় নাচঘর, নাট মন্দির, দুর্গা দালান, বৈঠকখানা, অন্দরমহল, বাহিরমহল সব কিছুই তো রয়েছে। তার সঙ্গে প্রায় 30টা ঘর আছে। সব থেকে ভালো বিষয় হলো বাড়িটার ভেতরের আসবাবপত্র প্রায় সবই রয়েছে। এমনকি বাড়িটার হালও খুব একটা খারাপ নয়। শুধু দরজা জানলাগুলো আর কি একটু মেরামত করতে হবে। আরও একটা বিষয় স্যার, বাড়িটার ক্ষেত্রে কোনো শরিকি ঝামেলা নেই। বলে একটু থামে ম্যানেজার, একটু কাঁচুমাচু করে বলে, তবে একটা ব্যাপার আছে স্যার। ম্যানেজারের ভাবভঙ্গি আন্দাজ করে এবার সামান্য গম্ভীর হয়ে অয়ন বলে, কি সমস্যা আছে? সোজাসুজি বলো। মানে তেমন কিছু না, বাড়িটা না সরকারের আওতায় চলে গেছে। সরকারের থেকেই নিতে হবে আর কি। বেশ খানিকটা কাঠখড়ও পোড়াতে হতে পারে। তো এবার বলুন, দেখবেন নাকি বাড়িটা? তৎক্ষণাৎ রাজি হয়ে যায় অয়ন। তবে গলার গাম্ভীর্যের ভাবটা বজায় রেখেই সে বলল, আগে প্রপার্টিটা দেখো, পছন্দ হোক, তারপর দেখব কি করা যায়। অয়নের কথা শুনে বেশ কিছুটা উৎসাহের সঙ্গে ম্যানেজার বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে গাড়ি নিয়ে রামপুর হাটে চলে আসুন। আপনাকে হোটেল থেকে আমি পিক করে নেব, তারপরে রাজবাড়িতে নিয়ে আসবো কোনো। সেই মতো গাড়ি নিয়ে সেদিনই রামপুরহাট এসে ম্যানেজারকে সঙ্গে নিয়ে বাড়িটার উদ্দেশ্যে রওনা দেয় অয়ন। মেন রাস্তা পার করে ফাঁকা মাঠ আর ঝোপ জঙ্গলের মাঝখান থেকে অলি গলি দিয়ে ঘণ্টাখানেক যাওয়ার পর অবশেষে রাজবাড়ির সামনে এসে পৌঁছয় ওরা। রাস্তার এই হাল দেখে এই বাড়ি না কেনার বিষয়েই মনস্থির করে নিয়েছিল অয়ন। তবে রাজবাড়ির সামনে পৌঁছে সুবিশাল বাড়িটাকে বাইরে থেকে এক নজরে দেখেই পছন্দ করে ফেলেও। চারদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটা। গেট দিয়ে সামনের লনে প্রবেশ করে বাঁদিকে তাকাতেই চোখে পড়ে শান বাঁধানো ঘাটটা, যার সিঁড়ি নেমে গিয়েছে দ্বারকা নদে। ঘাটের ঠিক আগে করা রয়েছে লোহার গেট। এরপর গোটা প্রপার্টিটা ঘুরে দেখে। অয়নের বাড়িটার প্রতি ভালো লাগা আরও বেড়ে যায়। ওখানে দাঁড়িয়েই বাড়িটাকে হোটেলে পরিবর্তন করার পরিকল্পনাটা মাথায় চলে আসে ওর। মনে মনে প্ল্যান করে বাড়ির এক পাশটা হবে ওদের পার্সোনাল স্পেস, মাঝে মাঝে ওরা এসে থাকবে সেখানে, আর অপর পাশটা হবে প্রিমিয়াম গেস্ট হাউস। মাত্র 1 মাসের মাথায় বাড়িটা কিনে ফেলে অয়ন। কাঠখড় বেশি পোড়াতে হয়নি ঠিকই, তবে টাকা ঢালতে হয়েছে অঢেল। এই বাড়িতে দুর্গাপুজো করাই হবে এবছরের জন্মদিনে মেয়ের জন্য অয়নের প্রধান উপহার। তাই তো জোর কদমে রাজবাড়ি মেরামত করে পুজোর আয়োজন করা হয়েছে। অয়ন ঠিক করেছে শুধুমাত্র দুর্গাপুজো নয়, বাঙালির 12 মাসে 13 পার্বণের আয়োজনই করা হবে এই বাড়িতে, যাতে বিদেশি গেস্টরা বছরের যে সময়ই আসুক না কেন বাঙালির উৎসবের স্বাদ থেকে যেন তাদের বঞ্চিত না হতে হয়। অয়ন দুর্গা দালানে দাঁড়িয়ে কাজের তদারকি করছিল। সেখানে চলছে মূর্তি তৈরির কাজ। মহালয়া আর মাত্র 2-3 দিন বাকি। কালই শহর থেকে চলে আসবে অদ্রিতা, তিথি ও দীপ। ওদের সঙ্গে আসবে ওদের বন্ধুরা। পরশু মহালয়ার দিন মায়ের চক্ষুদান দেখবে ওরা। পুজো কাটিয়ে প্রতিমা বিসর্জনের পর একেবারে কলকাতায় ফিরবে ওরা।
বাড়ির বাকি আত্মীয় অয়নের বন্ধুরাও চলে আসবে পুজোর আগেই। ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজনও আসবে পুজোতে, তারা অবশ্য দিনের দিনই চলে যাবে। অয়ন গতকাল রাতেই চলে এসেছে, যাতে আজকের মধ্যেই বাড়িটাকে ঠিকঠাক করে সাজিয়ে ফেলা যায়। ইতিমধ্যেই বাড়ির যাবতীয় কাজ শেষ হয়েছে, এখন চলছে বাড়ি জুড়ে লাইট লাগানোর কাজ। কাজে যাতে কোনো গলদ না থাকে, সব কিছু যাতে পারফেক্ট হয়, শেষ মুহূর্তে সেটাই ঠিকঠাকভাবে খতিয়ে দেখে নিচ্ছিল অয়ন। সঙ্গে রাঁধুনির সঙ্গে কথা বলে রান্নার দিকটাও সামাল দিচ্ছিল। স্যার, প্রজেক্ট ম্যানেজার রিমার গলা শুনে পিছনে তাকালো অয়ন। হ্যাঁ বলো। স্যার, গ্রামের এক বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান। কি দরকারে? লোকটা কয়েকদিন ধরেই আসছেন স্যার, মেনলি আপনার সঙ্গেই দেখা করতে চাইছেন। আমরা কারণ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আপনি ছাড়া আর কারোর সঙ্গেই কোনো কথা উনি বলতে চাইছেন না। ঠিক আছে, তাকে বাড়ির ঘরে বসাও, আমি আসছি। রিমাকে অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো অয়ন। রিমা বেরিয়ে গেলে অয়ন একবার রাঁধুনিকে বলল, অরুণাদি, কাউকে একটা দিয়ে ওই বাইরের ঘরে ওনার জন্য এক গ্লাস শরবত পাঠিয়ে দাও। দাদাবাবু, হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। ঘাড় নেড়ে এটুকু বলেই রান্নাঘরের দিকে পা বাড়ালেন অরুণাদেবী। সিগারেটটা মাটিতে ফেলে সেটাকে জুতোর তলায় পিষে দিয়ে বাইরের ঘরের দিকে গেল অয়ন। দরজার বাইরে থেকেই দেখতে পেল ঘরে বসে আছেন 1 বছর 70-এর বৃদ্ধ। মাথা ভর্তি পাকা চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, পরনে রয়েছে সাদা ফতুয়া ও ধুতি। হ্যাঁ, কি বলতে চান বলুন। বলছি, আপনি কি এই বাড়ি কিনেছেন? হ্যাঁ, কেন বলুন তো? আগে আমার নাম খগেন মুর্মু, আমি এই গ্রামের মোড়ল। শুনলাম এ বাড়িতে নাকি দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, কথাটা কি সত্যি? হ্যাঁ, এবার থেকে প্রত্যেক বছর এই জমিদার বাড়িতে দুর্গাপুজোটা হবে। ভালোই হয়েছে আপনি এসেছেন, আমি নয়তো দিন দুয়েক বাদে গ্রামে কাউকে পাঠাতাম। আপনি আসতে আমারই সুবিধাই হলো। আচ্ছা, গ্রামে কটা পরিবার আছে বলতে পারবেন? মানে মোট কতজন আছে এই গ্রামে? ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজবাড়িতেই চলে আসে যেন গ্রামবাসীরা, দুবেলা এখানেই প্রসাদ পাবে সকলে। কিন্তু এ বাড়িতে যে দুর্গা পুজো করা যাবে না বাবু। অয়নের চোখের দিকে তাকিয়ে সোজা জানিয়ে দিলেন বৃদ্ধ। আচমকা বৃদ্ধের এহেন কথায় অয়নের কিছুটা বিরক্ত বোধ হলেও নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, শুধু দুর্গা পুজোই নয়, 12 মাসে 13 পার্বণ পালন করা হবে এ বাড়িতে। বিদেশ থেকে লোক আসবে এই গ্রামে, গ্রামবাসীদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এখানে। আমরা আপনাদের বিপক্ষে নই, আপনারাও আমাদের পাশে থাকলে আপনাদের গ্রামেরই খ্যাতি হবে আন্তর্জাতিক স্তরে। এবার অয়নের কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধ বললেন, শুনুন বাবু, সে আপনি 12 মাসে 13 পার্বণ করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু এই রাজবাড়িতে দুর্গা পুজো করা যাবে না। এই রাজবাড়ির ওপর অভিশাপ আছে। এই রাজবাড়িতে দেবী পুজো করলেই জেগে উঠবেন দেবী রক্তদন্তিকা। কে রক্তদন্তিকা? পুজোর আয়োজন হয়ে গেছে, ডেকোরেটার্স টিম, ম্যানেজমেন্ট টিম, ঢাকির দলকেও বলা হয়ে গেছে। জানেন কত টাকার ধাক্কা? যত সব বোগাস সুপারস্টিশন। আপনার কি আর কিছু বলার আছে? আমার হাতে এখন বেশি সময় নেই, এখন আমাকে উঠতে হবে। দেখবেন পুজোর কটা দিন গ্রামবাসীরা যেন এই রাজবাড়িতেই প্রসাদ পায়। এবার আর নিজেকে স্থির রাখতে পারে না, কিছুটা উচ্চারণে কথাগুলো বলে অয়ন। কেন যেচে অন্যের অভিশাপ নিজের ওপর নিতে চাইছেন বাবু?
শুধু এটুকু বলেই বৃদ্ধ আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেলেন সেখান থেকে। বৃদ্ধ চলে যেতেই ফের একটা সিগারেট ধরালো অয়ন। কাল আদ্রিতা আসছে, এসব কথা ওর কানে না যাওয়াটাই ভালো। ও জানলে এবার পুজোটাই হতে দিতে চাইবে না। মেন গেট দিয়ে পেরিয়ে গাড়িটা এসে দাঁড়ালো বিশাল রাজবাড়ির সামনে। গাড়ি থেকে নামলো তিথি, দীপ আর ওদের বন্ধুরা। গাড়ি থেকে নেমেই সামনে বাবাকে দেখতে পেয়ে তিথি তাকে জড়িয়ে ধরল। বাবাও মেয়ের কপালে এঁকে দিলেন স্নেহ চুম্বন। দীপ একে একে সব বন্ধুদের ওর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওদের সঙ্গে এসেছে রাজদীপ, রিঙ্কা, তৃপ্তি, ঋতু, দেবশিখা আর অঙ্কিত। দীপ আর তিথি একই ক্লাসে পড়ছে, তাই দুজনেরই কমন ফ্রেন্ড বলা যেতে পারে সকলকে। তবে এদের মধ্যে অঙ্কিত দীপের বেস্ট ফ্রেন্ডশিপ, আর রাজদীপ, রিঙ্কা, তৃপ্তি, দীপ এরা বেশি কাছের বন্ধু। ঋতু দীপের গার্লফ্রেন্ড, যদিও বাড়ির কেউ এখনো জানতো না। ঋতু এখানে তিথির বান্ধবী হিসেবেই এসেছে। দীপই জোর করেছিল তিথি যেন ঋতুকে ওর বান্ধবী হিসেবে নিয়ে আসে ওদের সঙ্গে। তবে মেয়েটার ওপর মাত্র 2 থেকে 3 বারই তিথি ও ঋতুর মধ্যে কথা হয়েছে, তাও ইনস্টাগ্রামে। ওই হাই হ্যালো, ব্যাস এইটুকু। তিথির বান্ধবী বলতে এখানে একজনই আছে, সে হলো দেবশিখা। সারাদিন বইয়ের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকা মেয়েটা ওই একটা মানুষের সঙ্গেই একটু মন খুলে কথা বলে। তোমাদের মা আসেনি? আদ্রিকাকে গাড়ি থেকে না নামাতে দেখে এবার প্রশ্নটা করল অয়ন। মায়ের তো সকাল থেকে কোমরে ব্যথা, ডাক্তার কাকু এসেছিল, বলে গেল ঘুমের মধ্যে শিরায় টান লেগেছে। কাকু মাকে 2 দিন ফুল রেস্ট নিতে বলেছে। গাড়ির ঝাঁকুনিতে ব্যথা বাড়তে পারে বলে মা আর আমাদের সঙ্গে এলো না। তুমি চিন্তা করবে বলে আমাদের তোমাকে ফোন করতে না করলো মা, বলল তো নিজেই পরে ফোন করবে তোমায়। এখনো ফোন করেনি তোমায়? কিছুটা দুশ্চিন্তা নিয়ে কথাগুলো বলল তিথি। সঙ্গে সঙ্গে আদ্রিতাকে ফোন লাগালো অয়ন। আরে কি হয়েছে তোমার? আমাকে জানালে না কেন? আমি নিজেই তো চলে যেতাম। এই জন্যই তো জানাইনি তোমায়। ছেলে মেয়েগুলো এত উৎসাহ নিয়ে ওখানে গেল, তোমাকে জানালে ওদের আনন্দটাই ভেস্তে দিতে তুমি। চিন্তা করো না, আমি ভালোই আছি। ওরা পৌঁছে গেছে তো ওখানে। এখন ওদের ঘুরিয়ে দেখাও বিশাল রাজবাড়িটা। আমি বন্ধুদের নিয়ে একেবারে চতুর্থী দিন যাব। কথাগুলো বলেই ফোনটা কেটে দিল আদ্রিতা। রাজবাড়ির ভেতরে ঢুকতেই তিথির মনে হলো ইতিহাসের সেই প্রাসাদে পৌঁছে গেছে ও, যেখানে বাতাসের সময় থমকে রয়েছে অনন্তকাল থেকে। প্রাসাদের এক একটা ইঁট সাক্ষী হয়ে রয়েছে কত শত অজানা ইতিহাসের। তিথি, দীপ ও ওদের বন্ধুদের গোটা রাজবাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগলো অয়ন। একে একে বৈঠকখানা, নাট মন্দির, দুর্গা দালান, নাচঘর, অন্দরমহল, বাহির মহল এই সবই ঘুরিয়ে দেখাচ্ছে অয়ন। এরই সঙ্গে অনবরত কিছুটা ওভার এক্সাইটেড হয়েই ফেসবুক লাইভে কথা বলে চলেছে রিঙ্কা। গাইজ, আমরা এখন রয়েছি দীপদের নতুন বাড়িতে। এটাকে নতুন বলাও ঠিক হবে না, আবার শুধু বাড়ি বলাও ঠিক হবে না। এটা হলো শতাব্দী প্রাচীন চন্দ্রগড়ের রাজবাড়ি। তবে এখন এই বাড়িটা কিন্তু দীপের বাবা এই বাড়িটা কিনে নিয়েছে। কত পুরনো বাড়ি তা তো দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কি ভূত আছে? আমরা তো শুনেছি এরকম পুরনো রাজবাড়িগুলোতে ভূত থাকে, অভিশাপের কাহিনী থাকে। এই বাড়িতেও কি তা আছে? আঙ্কেল, তুমি কি জানো কিছু? বলেই অয়নের সামনে ফোন ক্যামেরাটা স্থির করলো রিঙ্কা। সঙ্গে সঙ্গেই গতকালই বৃদ্ধের বলা রক্তদন্তিকার অভিশাপের কথাটা মনে পড়ে গেল অয়নের। ওর মনে রিঙ্কার প্রতি কিছুটা বিরক্তি তৈরি হলেও মুখে সেই ভাব ফুটে উঠতে না দিয়ে হাসি মুখেই বলল, হে বাবা, তোমরা ফ্যানদের এই ব্যাপারে হতাশ হতে হবে। আমি 2 দিন ধরে এখানে রয়েছি। কত লোক এখানে দিনরাত কাজ করেছে এই কয়েকদিন, কারও কিন্তু ভূতের সঙ্গে দেখা হয়নি।
কথাগুলো বলেই ক্যামেরার সামনে থেকে সরে গেল অয়ন। ইচ্ছা করেই অভিশাপের কথাটা এড়িয়ে গেল। এবার ওরা এলো বাড়ির পেছনের বাগানটাতে। বাগান বিলাস ও মাধবীলতায় সুন্দর করে সাজানো রয়েছে বাগানটাকে। শিউলির মন মাতানো গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে। পুকুরটায় ফুটে রয়েছে লাল পদ্ম। পুকুরের সামনে গিয়ে অঙ্কিত বলল, আমরা এখানে মাছ ধরতে পারি তো কাকু? হ্যাঁ, কিন্তু এখানে এসেই ঘাটটা আমার চোখে পড়েছে, খুব সুন্দর ওটা। বিকেলে ঘাটের সামনেটায় চলে আসিস। তৃপ্তি মুচকি হেসে দ্বীপের পিছন পিছন ঘাটের দিকে চলল। সবাই নদী ঘাটের দিকে গেলেও পুকুর পাড়ে দাঁড়িয়ে তখনও পদ্ম ফুলগুলোকেই দেখে যাচ্ছিল তিথি। ভালোবাসি। কানের কাছে আচমকা এই কথাটা শুনে চমকে পেছনে তাকালো। সামনে দাঁড়িয়ে রয়েছে অঙ্কিত। যাও যাও, এখন কেউ দেখে ফেলবে। কিছুটা শশব্যস্ত হয়ে কথাটা বলল তিথি। দেখলে দেখুক। বলেই তিথির হাত ধরে ওকে নিয়ে গেল বাগানের শেষ প্রান্তের বড় তেঁতুল গাছটার পেছনে। কি করছো কি? যেতে দাও আমায়। তিথি আরও কিছু বলতে যাচ্ছিল, তবে ওকে আর কথা না বলতে দিয়ে ওর ঠোঁটে ঠোঁট রাখল অঙ্কিত। মুহূর্তে অঙ্কিতকে ধাক্কা মেরে পিছনে সরিয়ে দিয়ে গাছের পেছন থেকে বেরিয়ে এলো তিথি। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি পাহারায় ছিলাম তো। তিথির উদ্দেশ্যে কিছুটা হতাশার সুরেই বলল দেবশিখা। তোর বান্ধবী বরাবরই ভিতরে দেব। কথাটা বলেই সেখান থেকে চলে গেল অঙ্কিত। অঙ্কিত তিথি আর দ্বীপের থেকে কয়েক বছরের বড়। ওদের পাশে সোসাইটিতেই থাকেও। ক্রিকেট খেলার সূত্রে দ্বীপের সঙ্গে ওর পরিচয়। সেই থেকেই ওরা বেস্ট ফ্রেন্ড। এই সূত্রে তিথিদের বাড়িতে অঙ্কিতের আনাগোনা লেগেই রয়েছে। এই আসা যাওয়ার মাঝে কবে যে ওরা দুজনে একে অপরকে মন দিয়ে ফেলেছে তা ওরা নিজেরাও টের পায়নি। গোটা বাড়ি ঘুরে দেখা শেষ হলে অয়ন প্রত্যেককে তাদের ঘর দেখিয়ে দিল। ঠিক হলো ঋতু, দেবশিখা ও তিথি একটা ঘরে থাকবে। রিঙ্কা ও তৃপ্তি থাকবে ওদের ঠিক পাশের ঘরটায়। তার পাশের ঘরে থাকবে দীপ, অঙ্কিত আর রাজদীপ। দুপুরের খাওয়া সেরে প্রত্যেকে যে যার ঘরে গেল রেস্ট নিতে। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়েছিল রিঙ্কা। ওর ঘুমটা ভাঙল ঘুঙুরের শব্দ কানে আসতে। ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। মোবাইলটা অন করে দেখল সন্ধ্যা 7টা বাজে। ফের একবার ঘুঙুরের শব্দ পেল। দরজার বাইরে করিডর দিয়ে কেউ যেন ঘুঙুর পরে হেঁটে যাচ্ছে। এবার বেশ ভয় পেল। কে কে বাইরে? ভয়ে ভয়েই কথাগুলো বলল রিঙ্কা। একটা মেয়েলি হাসির শব্দ কানে ভেসে এলো ওর। বিছানায় জড়সড় হয়ে বসে তৃপ্তিকে ফোন লাগালো। কোথায় তোরা? ফোনের ওপার থেকে তৃপ্তি জবাবে শুধু বলল, ছাদে আছি আমরা, চলে আয়। বলেই ফোনটা কেটে দিল। রিঙ্কা কি করবে ভাবছে, আচমকায় সশব্দে খুলে গেল ঘরের দরজা। রিঙ্কা দেখল দরজার ঠিক সামনে দাঁড়িয়ে একজন মহিলা। পরনে সাদা শাড়ি, চুল দিয়ে ঢাকা রয়েছে মুখ। আর থাকতে পারল না রিঙ্কা, ভয়ে চিৎকার করে উঠল। রিঙ্কা চিৎকার করে উঠতেই দরজার বাইরে হাসির রোল উঠল। ঘরের লাইট জ্বালিয়ে দিল ঋতু। রিঙ্কা দেখল ওর সামনে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে তৃপ্তি। রাজদীপের হাতে ওর আইফোনটা। রাজদীপ লাইভে। দেখো তোমাদের ঋণ কত সাহসী, ও নাকি আবার ভূত খুঁজছে। কেমন ছিল প্র্যাঙ্কটা? ট্রেন্ড চাই #ভিতু ঋণ। আরও কিছু বলতে যাচ্ছিল রাজদীপ, তবে তার আগেই হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাইভটা ডিসকানেক্ট করে দিল রিঙ্কা।
ইউ গাইজ আর ননসেন্স। বলে তৃপ্তির দিকে মাথার বালিশটা ছুঁড়ে মারল। হাসাহাসির মাঝখানে এবার দীপ বলে উঠল, চলো ছাদে, আজ সারা রাত ছাদেই কাটাবো। কাল ভোরে একেবারে মহালয়া শুনে তারপর ঘুম দেব। রিঙ্কার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। তারপর ওকে টেনে নিয়ে চলল ছাদের দিকে। ছাদে গোল করে বসে শুরু হলো ট্রুথ অর ডিয়ার। বোতলটা ঘোরাতেই প্রথমটা সেটা আসলো অঙ্কিতের দিকে। ট্রুথটাই চুজ করলো। প্রশ্নের পালা ঋতুর। তোমার বন্ধুর আমাকে ছাড়া কটা গার্লফ্রেন্ড আছে অঙ্কিতদা? ঋতুর ঝাঁঝালো প্রশ্নে রাগ আর বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। অঙ্কিত শুধু হেসে জবাব দিল, একটাও না। কোনো সন্দেহ? অঙ্কিতের প্রশ্নের আর কোনো উত্তর দিল না ঋতু। খেলা ছেড়ে উঠে একাই ছাদের ওপাশটায় চলে গেল। দীপ বুঝল কিছু একটা হয়েছে। ছাদে এসে থেকেই ঋতুর মুড কেমন যেন অফ। সেটা চোখ এড়ায়নি ওর। আচ্ছা, ইউ গাইজ ক্যারি অন, আমি দেখি কি হলো ম্যাডামের। বলে দীপও উঠে পড়ল খেলা ছেড়ে। ছাদের ধারে নদীর দিকটায় রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে ঋতু। এদিকটায় আলো লাগানো হয়নি এখনো, ফলে অপর দিক থেকে আসা হালকা আলোয় এদিকটায় আলো আঁধারি সৃষ্টি হয়েছে। পিছন থেকে ঋতুকে জড়িয়ে ধরল দীপ, ঘুরিয়ে নিল নিজের দিকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না ঋতু। কি হয়েছে ঋতু? ভালোবাসা জড়ানো গলায় ঋতুকে প্রশ্ন করল দীপ। কিছু না। উত্তরে অভিমানী গলায় শুধু এটুকুই বলল ঋতু। আহা, বলো না কি হয়েছে। আচ্ছা, তুমি না বললে আমি নিজের ভুল কিভাবে শোধরাবো শুনি? ঋতুর কানের পাশ দিয়ে অবিন্যস্ত নেমে আসা চুলগুলোকে সরিয়ে দিয়ে কথাগুলো বলল দীপ। দীপের আঙুলগুলো কানের পেছন হয়ে নেমে এলো ঋতুর গলায়। এখানে আসার পর থেকে ইউ জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। তুমি রিনিকে হাত ধরে উপরে নিয়ে এলে। আমার কথা কি একটুও মনে পড়লো না? আমিও তো ওখানেই ছিলাম। কথাগুলো বলতে বলতে অভিমানে চোখে জল এলো ঋতুর। দীপ জানে এখন নিজেকে ঋতুর সামনে জাস্টিফাই করাটা একেবারে বৃথা। ও বলল, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, সরি। কথাগুলো বলে আঙুল দিয়ে ঋতুর চোখের জল মুছিয়ে দিল। তবে চুপ করেই রইল ঋতু। এবার ঋতুর হাত থেকে সিগারেটটা নিয়ে সেটাতে একটা লম্বা টান দিয়ে নিজের ঠোঁট নামিয়ে আনলো ঋতুর ঠোঁটে। দীপের হৃদয় স্পর্শ করে ধোঁয়া গিয়ে মিশল ঋতুর হৃদয়ে। পরদিন ভোরে রেডিওতে মহালয়া শুনল ওরা। ছেলেমেয়ের আবদারে অয়নী জোগাড় করে রেখেছিল রেডিওটা। মহালয়া শেষে ওরা যে যার ঘরে ঢুকে ডুব দিল গভীর ঘুমে। তবে তিথি ঘরে না ঢুকে নেমে এলো নিচে। তারপর দুর্গা দালান হয়ে নাট মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে এলো পেছনের বাগানে। শিউলি গাছটার নিচে শিশির ভেজা ঘাস ঢেকে রয়েছে সাদা ফুলে। গাছটার নিচে গিয়ে ঘাসের ওপর বসল তিথি। এক মুঠো ফুল তুলে নিয়ে তার সুগন্ধ টেনে নিল বুক ভরে। এতদিন এসব খালি উপন্যাসই পড়েছে তিথি। ইট কাঠের কলকাতায় এসব তো শুধুই অলিক পাথর বাটি। কৃষ্ণ কলি আমি তারে এই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো
তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। অঙ্কিতের গলা শুনে পিছনে ফিরে তাকালো তিথি। দেখল শিউলি গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে অঙ্কিত। ছেলেটা কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি ও। তিথি পেছন ফিরতে গাছটা একবার জোরে নাড়িয়ে দিল অঙ্কিত। তিথিকে ঘিরে ঝরে পড়ল সাদা ফুলের দল। আনন্দে দুই হাত ছড়িয়ে তা উপভোগ করল। এবার অঙ্কিত এসে বসল ওর পাশে। তিথি বলল, ঘুম পায়নি তোমার? কাল সারা রাত জাগলে এবার ঘুমোতে যাও, শরীর খারাপ করবে তো নইলে। তিথির আঙুলের মধ্যে নিজের আঙুল স্পর্শ করে অঙ্কিত বলল, তুমিও তো ঘুমোওনি। আর কোনো কথা বাড়ালো না তিথি। অঙ্কিতের বুকের মাঝে মাথা রাখল। তিথিকে জড়িয়ে ধরে ওর হাত নিজের হাতে দিয়ে নিস্তব্ধ বসে রইল অঙ্কিত। দেখতে দেখতে ষষ্ঠীও চলে এলো। আদ্রিতাও চলে এসেছে। ওদের পরিবার ও বন্ধু বান্ধব মিলে রাজবাড়ি এখন লোকজনের শোরগোলে গম গম করছে। ষষ্ঠীর দিন সকাল থেকেই বাজতে শুরু করলো 108টা ঢাক। দেবীর পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সকলেই। পুরোহিত কল্পারম্ভের পুজো সেরে দেবীর বোধন ও আমন্ত্রণ পর্ব সারলেন। দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন তিনি। এরপর দেবী ষষ্ঠীর পুজো সারলেন। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হলো। দুপুরের ভোগে সবার জন্য ভাত, ডাল, পনিরের তরকারি ও ধোঁকার ডালনার আয়োজন হলো। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটলে অয়নকে আলাদা করে ডেকে আদ্রিতা বলল, পুজো শুরু হয়ে গেল, গ্রামবাসীরা কোথায়? তুমি কি ওদের আসতে বলনি? দুপুরে এত কম ভোগের আয়োজন হলো। কথা তো ছিল পুজোর এই কটা দিন 2 বেলা গ্রামবাসীরা এখানেই খাবে। আদ্রিতার কথা শেষ না করতে দিয়েই এবার অয়ন বলল, আমি নিজে গিয়ে গ্রামে ইনভাইট করে এসেছি। ওরা সাফ জানিয়ে দিয়েছে আসবে না। কিন্তু কেন? ওরা চায় না আমরা এখানে থাকি। বিরক্তির সঙ্গে কথাগুলো বলেই বেরিয়ে গেল অয়ন। পুজোর মধ্যে আর অয়নের মুড খারাপ করতে চাইল না আদ্রিতা, তাই আর এ বিষয়ে কথা বাড়ালো না ও। ষষ্ঠীর দিন সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল অয়ন। দীপ ও তিথির 18 বছরের জন্মদিন উপলক্ষে কেকটা কাটা হলো। সেখানেই সবাইকে সারপ্রাইজ দিয়ে ঋতুর সঙ্গে ওর সম্পর্কের কথা জানিয়ে দিল দীপ। তবে ঋতুর জন্যও ছিল একটা স্পেশাল সারপ্রাইজ। একটা ডায়মন্ডের রিং দিয়ে ঋতুকে প্রপোজ করলো দীপ। এখানে আসার আগেই কলকাতার একটা নামি জুয়েলার্সের শোরুম থেকে রিংটা কিনে রেখেছিল দীপ। তবে তিথি নিজের প্রেম গোপনেই রাখল। পার্টি শুরু হলে বরাবরের মতোই সেখান থেকে আলাদা হয়ে ঘরে চলে আসে তিথি। রবীন্দ্রনাথের শেষের কবিতা খুলে বসেও। এই উপন্যাস আগেও বহুবার পড়েছেও, তবে বারবার পড়েও যেন মন ভরে না ওর। তবে আজ যেন কিছুতেই বইয়ের পাতায় মন দিতে পারছে না ও। ওর মন চাইছে একবার অঙ্কিতকে জড়িয়ে ধরতে, সবার সামনে চিৎকার করে বলতে, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। বিছানায় শুয়ে উপন্যাসের পাতা উল্টাচ্ছে তিথি। ঘরের দরজায় বেশ কয়েকটা টোকা পড়ল। ওর খেয়াল হলো দরজায় ভেতর থেকে খিল লাগিয়ে এসেছিল। উঠে গিয়ে দরজাটা খুলতেই ওকে জড়িয়ে ধরে ঘরে ঢুকে দরজায় ফের খিল লাগিয়ে দিল অঙ্কিত। ফিসফিস করে বলল, চিন্তা নেই, তোমার বেস্ট ফ্রেন্ডকে দাঁড় করিয়ে এসেছি পাহারায়। এবার অঙ্কিতকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল তিথি। কান্না ভেজা স্বরে বলল,
তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি জানি তুমি আমার কথা কাউকে না জানাতে পেরে মনে মনে কষ্ট পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ আমাদের কেউ মেনে নেবে না ভেবে, তাই তো? তিথি শুধু উপরে নিচে মাথা নাড়ল। দূর পাগলি মেয়ে, এত ভাবতে হবে না। দেখবে দেখবে আমাদের কেউ সবাই মেনে নেবে, কেমন? কাঁদে না, আর কাঁদে না। তিথির চোখের জল মুছিয়ে দিয়ে মুখে হাসি এনে কথাগুলো বলল অঙ্কিত। এরপর নিজে থেকেই অঙ্কিতের ঠোঁটে ঠোঁট রাখল তিথি। ধীরে ধীরে অঙ্কিতের বলিষ্ঠ শরীরে নিজেকে মিশিয়ে দিল, ঠিক যেমন মাসখানেক আগে প্রথমবার অঙ্কিতের কাছে নিজেকে উজাড় করে দিয়েছিল। সপ্তমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে দুর্গা দালানে হাজির হয়েছে তিথি। আজ নবপত্রিকা স্নান হয়েছে, তার আগে পুরোহিত মশাইকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে ও। সঙ্গে রয়েছে ওর মা আদ্রিতা। ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঠাকুর দালানে এসে দাঁড়ালো অঙ্কিত। তিথির দিকে তাকিয়ে চোখ যেন আটকে গেল ওর। ওর দেওয়া নীল গরদের শাড়িটা পরেছে তিথি। শরীরে নেই কোনো গয়নার আড়ম্বর, শুধু মাথার খোঁপায় রয়েছে জুঁই ফুলের মালা, চোখে কাজল আর কপালে একটা কালো টিপ। তিথিকে দেখে অঙ্কিতের কোনো এক মায়াবতী বলে মনে হলো। ওর মনে পড়লো তিথি একবার ওকে বলেছিল, মায়াবতীরা কালোই হয়। কথাটা মনে আসতেই নিজের মনেই হেসে ফেলল অঙ্কিত। অঙ্কিতকে দেখে আদ্রিতা বলল, তুই এসেছিস? বস বাবা। দীপ কোথায়? এখনো নিশ্চয় ঘুমাচ্ছে। কোনো কাণ্ডজ্ঞান নেই ছেলেটার। ও আসছে, তৈরি হচ্ছে। দুর্গা দালানে বসে তিথির দিকে তাকালো। চোখে চোখ পড়তেই দ্রুত চোখ সরিয়ে নিল তিথি। 100টা ঢাক বাজিয়ে নবপত্রিকা স্নানের জন্য পুরোহিতকে নিয়ে দুর্গা দালান থেকে বেরিয়ে নদী ঘাটের দিকে রওনা হয়েছে অয়ন। এমন সময় ওদের সামনে এসে দাঁড়ালেন খগেনবাবু। উত্তেজিত স্বরে চিৎকার করে বলে উঠলেন, এখনো সময় আছে বাবু, এই বাড়িতে বন্ধ করুন দুর্গাপুজো। দয়া করে নবপত্রিকা স্নান করবেন না, তাহলেই জেগে উঠবে মা রক্তদন্তিকা। আপনার বংশ তো নির্বংশ করবেনি, তার সঙ্গে হাতের সামনে যাকে পাবে তার রক্তে স্নান করবেন। এত বড় ভুল করবেন না বাবু। আপনি আবার শুরু করেছেন? কি মতলব মারছেন বলুন তো? ভয় দেখিয়ে প্রপার্টি হাতানোর মতলব রয়েছে তো আপনার? হ্যাঁ, কে রক্তদন্তিকা? এবার চিৎকার করে খগেনবাবুর উদ্দেশ্যে কথাগুলো বলল অয়ন। অয়নের গলায় বিরক্ত ও ক্রোধ স্পষ্ট। রক্তদন্তিকা হলেন দেবী দুর্গারই এক রূপ। এবার কথাটা বললেন পুরোহিত। তিনি আরো বললেন, তিনি উগ্র ভয়ঙ্করী, ওনার দাঁত রক্তে লাল হয়ে থাকে সর্বদা। দেবী দুর্গা বৈপ্রচিত্ত অসুরদের বধ করার জন্য এই রূপে আবির্ভূতা হয়েছিলেন। তিনি ভক্ষণ করেছিলেন অসুর কুলকে। অসুর কুলের রক্তে তার দাঁত ডালিমের মতো লাল হয়ে যায়। অসুরদের রক্তে তার দাঁত রক্তবর্ণ ধারণ করায় তিনি রক্তদন্তিকা নামে পরিচিতি লাভ করেন। মা রক্তদন্তিকা অতি ভীষণ দর্শনা। তার অস্ত্র শস্ত্র, নেত্র, কেশ, তীক্ষ্ণ নোক ও দন্ত সবই রক্তবর্ণ। তিনি রক্ত বসনা এবং রক্ত অলঙ্কারে শোভিতা। তার গলায় থাকে মুন্ডমালা, তার হাতে খড়গ, মুষল, লাঙল এবং রক্তপূর্ণ পাত্র শোভা পায়। এই নবপত্রিকাতেই মা অধিষ্ঠান করেন। নবপত্রিকার অন্যতম শস্যবধূ ডালিমকে মা রক্তদন্তিকা রূপে পুজো করা হয়। ডালিমের মতোই মায়ের সর্বাঙ্গ রক্তবর্ণ বলেই
তিনি ডালিম দেবীর রূপে অধিষ্ঠান করেন। এই কে আছো? বের করে দাও, বের করে দাও নাকে। পুরোহিতদের কথা শেষ না হতেই এবার গার্ডদের অর্ডার দিল অয়ন। তৎক্ষণাৎ গার্ড এসে বার করে নিয়ে গেল খগেনবাবুকে। তিনি বারবার বলতে লাগলেন, করবেন না, করবেন না, নবপত্রিকা নিয়ে স্নান করবেন না। খগেনবাবুকে নিয়ে গার্ড বেরিয়ে গেলে পুরোহিত উদ্বেগ প্রকাশ করে বললেন, কেন উনি এই কথা বলছেন তা জানা উচিত ছিল তোমার। ওনাকে এভাবে না বের করে দিয়ে ওনার কথাটা একবার অন্তত শুনতে পারতে। ছাড়ুন তো সব কথা, যত সব বোগাস মিথ। এরা সব ধান্দাবাজের দল। যেই দেখেছে সরকারের কাছে আর প্রপার্টিটা নেই, অমনি ভয় দেখিয়ে দখল করার ধান্দা করছে। এই চলুন চলুন চলুন, পুজো শুরু করেই দেরি হয়ে যাচ্ছে। ওনাকে দেখে তো মনে হচ্ছিল না যে উনি আমাদের ক্ষতি চাইছেন। একবার ওনার কথা শুনলে কি হতো। দেখ, তুমি আবার শুরু করো না তো। সকাল সকাল পুজোর আমেজটাই একেবারে নষ্ট করে দিল বুড়িটা। আদ্রিতা বুঝল এখন আর অয়নকে কিছু বলে লাভ হবে না। চুপ করে গেল। ধুমধাম করে দ্বারকা নদে ডুব দিয়ে নবপত্রিকা স্নান করিয়ে দুর্গা দালানে প্রতিষ্ঠা করল অয়ন। পুজো পর্ব মিটলে দুপুরে বাড়ি থেকে একাই বেরিয়ে এলো আদ্রিতা। গ্রামে গিয়ে খগেনবাবুর বাড়ি খুঁজে বের করলো। রাজবাড়ির নতুন লোককে দেখতে গ্রামবাসীরা ভিড় জমাতে শুরু করলো খগেনবাবুর উঠোনে। আদ্রিতাকে দেখে অবাক হলেন বৃদ্ধ। ওকে নিজের ঘরে বসালেন উনি। তখন কি বলছিলেন আপনি? কিসের অভিশাপ? ঘরে ঢুকেই বৃদ্ধের উদ্দেশ্যে ভয়ে মেশানো উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল আদ্রিতা। উত্তরে খগেনবাবু বললেন, আর বলে কি হবে মা? যা সর্বনাশ করার তোমার স্বামী তো করেই ফেলেছে, আর কিছুই করার নেই। আজই জেগে উঠবেন দেবী রক্ততন্ত্রিকা। মৃত্যুর ডঙ্কা বাজিয়ে দিয়েছেন তোমার স্বামী। এখন শুধু অন্ধকার। কিন্তু আমরা তো নিষ্ঠা ভরে পুজো করছি বাবা। তাহলে মা কেন আমাদের হত্যা করবেন? আমাদের কি দোষ? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল আদ্রিতা। পরিবারের আসন্ন এত বড় বিপদের কথা জেনে চোখের জল আর বাঁধ মানছে না ওর। অয়ন বাবুকে আমি আগেই মানা করেছিলাম ওই রাজবাড়িতে দুর্গা পুজো করতে। রাজবাড়িতে দুর্গা পুজো অভিশপ্ত। অভিশাপ রয়েছে রাজবাড়ির উপর। তারপরেও তোমার স্বামী দুর্গা পুজো করলেনই ওই বাড়িতে। অন্যের অভিশাপে এবার ছাড়খাড়া হয়ে যাবে তোমার পরিবার। গ্রামে বড় বুড়োরা সব সময় বলে এসেছেন, ওই রাজবাড়িতে যে পুরুষ দুর্গা সপ্তমীতে নবপত্রিকা স্নান করাবেন, তার এবং তার পরিবারের ওপর অবশ্যই নেমে আসে মৃত্যুর কালো অন্ধকার। যুগের পর যুগ ধরে এটাই মেনে আসছে এই গ্রাম। রাজবাড়িতে দুর্গা ষষ্ঠী আসে না মা, আসে রক্তাষ্টমী। আমি আজ শেষবারের মতো আটকানোর চেষ্টা করেছিলাম অয়ন বাবুকে, তবে তিনি আমায় লোক ডেকে তাড়িয়ে দেন। শেষের কথাগুলোতে অপমানিত হওয়ার ক্ষোভ স্পষ্ট ফুটে উঠল খগেনবাবুর কথায়। কেন এই অভিশাপ এই রাজবাড়ির ওপর? আদ্রিতার গলা কান্না, ভয়ে আর উত্তেজনায় বুঝে আসছে। এবার খগেনবাবু বললেন, পরিবার চন্দ্রবংশের নামেই এই জায়গার নাম হয় চন্দ্রগড়। সেই সময় এই গ্রাম এত ছোট ছিল না, বিশালগঞ্জ ছিল এই স্থান। তবে চন্দ্রবংশে কাল নেমে আসে রাজা উদয়চন্দ্র রায়ের আমল থেকে। তিনি ছিলেন খুবই লোভী ও অত্যাচারী। তার আমলে প্রজারা ছিল খুবই কষ্টে। জোর করে খাজনা আদায় তো ছিলই, সঙ্গে তার ছিল গোপন ডাকাত দলও।
ডাকাত দল পাঠিয়ে প্রজাদের সর্বস্ব লুট করতেন তিনি। এভাবেই বেশ কয়েক বছর কাটে। ধীরে ধীরে যত বয়স বাড়তে থাকে, উদয়চন্দ্র রায় ততই বুঝতে পারেন যে তার পক্ষে এভাবে অনন্তকাল রাজত্ব চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এক সময় বৃদ্ধ হয়ে শক্তি হারাবেনই তিনি। ফলে এবার তিনি অমর হয়ে উঠতে চাইলেন। অমর হওয়ার লক্ষ্যে প্রথমে ডাক্তার বুদ্ধি এইসব করলেও তাতে লাভ হবে না বুঝতে পেরে পরে ধীরে ধীরে তন্ত্র সাধনার দিকে ঝোঁকঝাড় বাড়ে তার। এভাবেই তার পরিচয় হয় সেই সময়কার তন্ত্র সাধক দ্বারকনাথের সঙ্গে। তিনি রাজাকে আশ্বাস দিয়ে বললেন, তোর ইচ্ছা পূর্ণ হবে। তুই অমরত্ব লাভ করে অসীম শক্তির অধিকারী হয়ে উঠবি। তবে তোকে তার জন্যে নরবলি দিতে হবে। নর রক্তে স্নান করাতে হবে দেবী রক্তদন্তিকাকে। জাগিয়ে তুলতে হবে তাকে। পারবি তুই দেবীকে জাগাতে? নরবলি কথা শুনে রাজা প্রথমটায় কিছুটা স্তম্ভিত হলেও অমরত্বের লোভে রাজি হয়ে যান সাধকের কথায়। সাধক রাজাকে বলে, মহালয়ার দিন থেকে রক্তদন্তিকার পুজো শুরু করতে হবে। পুজো চলবে দুর্গা দশমী পর্যন্ত। মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত দেবীর সামনে বলি দিতে হবে 6 জন যুবককে। তারপর তাদের রক্তে স্নান করাতে হবে দেবীকে। তবে দুর্গা পুজোর 5 দিন গর্ভবতী নারীর রক্তে স্নান করাতে হবে রক্তদন্তিকাকে। পূজা শেষে দেবীর উদ্দেশ্যে অর্পণ করা পাত্র থেকে রক্ত পান করাতে হবে তাকে। সেটাই হবে দেবীর প্রসাদ। তাহলেই তোর সামনে খুলে যাবে অমরত্বের দরজা। দেবী নিজে আসবেন ভক্তের ইচ্ছা পূরণে। কথাগুলো বলে দম নেওয়ার জন্য একটু থামলেন খগেনবাবু। তারপর আবার বলতে শুরু করেন তিনি, রাজা উদয়চন্দ্রের অমরত্বের নেশা তখন এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি অমরত্বের আশায় তন্ত্র সাধকের হাতের পুতুলে পরিণত হন। একদিকে শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি, অপরদিকে গোপনে চলে দেবী রক্তচন্দিকার আরাধনা। রাজবাড়ির দুর্গাপুজোর দায়িত্ব নেন তান্ত্রিক নিজেই। মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত গোপন পক্ষে পুজো চলে দেবী রক্তদন্তিকার। নৃশংসভাবে বলি দেওয়া হয় একের পর এক 6 জন যুবক। তারপর আসে ষষ্ঠীর দিন। সাধক জানান এবার মা দুর্গার সামনেই দেবী রক্তদন্তিকার যন্ত্র এঁকে পুজো করতে হবে। সপ্তমীর দিন নবপত্রিকায় নামিয়ে আনা হবে দেবী রক্তদন্তিকাকে। তারপর দশমীর দিন পর্যন্ত নবপত্রিকাতেই হবে দেবীর অধিষ্ঠান। রাজার আদেশে সে বছর সাধারণ মানুষের জন্য পুজোর সময় রাজ পরিবারের দরজা বন্ধ করে দেওয়া হয়। তান্ত্রিকের মত অনুসরণ করে শুরু হয় দেবীর পুজো। ষষ্ঠীর দিন রাজার ডাকাত দল ধরে নিয়ে আসে এক গর্ভবতী নারীকে। নারীর কাতর অরুণয় বিনয় সবই বৃথা হয়ে যায় রাজার লোভের সামনে। জয় মা বলে নিজের হাতে সেই নারীর বলি দেন তিনি। হাড়িকার থেকে ছিটকে মাথাটা গিয়ে পড়ে রক্তদন্তিকার যন্ত্রে। রক্তধারায় লাল হয়ে যায় দেবীর যন্ত্র। এদিকে উচ্চ স্বরে চলতে থাকে সাধকের মন্ত্রোচ্চারণ। দেবীর স্নান শেষে সেই নারীর রক্তে পূর্ণ করা হয় দেবীর পাত্র। পুজো শেষে সেই রক্ত পান করেন রাজা। তারপর খগেনবাবুর কথার মাঝেই উত্তেজনার সঙ্গে প্রশ্নটা করে আদ্রিতা। খগেনবাবু আবার বলতে শুরু করলেন, এরপর মহাসপ্তমীর সকাল থেকে নবপত্রিকায় রক্তদন্তিকার বোধনের বিধি শুরু করেন তান্ত্রিক।
দ্বারকার জলে ডুব দিয়ে নবপত্রিকার স্নানের বিধি সম্পূর্ণ করেন রাজা। তবে রাতে নবপত্রিকাকে গর্ভবতী নারীর বলির রক্তে আবার একবার স্নান করাতে হবে বলে নিধান দেন তান্ত্রিক। সপ্তমীর দিন রাতে সেই মতো বলির আয়োজন করা হয়। আরও এক গর্ভবতী নারীকে নিয়ে আসা হয় সেদিন বলির জন্য। জানা যায় কাউকে না পেয়ে সেদিন নিজের স্ত্রীর খাস দাসীকেই বলি দিয়েছিলেন রাজা। বলির সময় সেই দাসী ছিলেন 10 মাসের গর্ভবতী। যে কোনো সময় তার প্রসব হওয়ার কথা ছিল। তিনি রাজার পায়ে লুটিয়ে পড়ে কাতর প্রার্থনা করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রাজা তার কথা কোনো শোনেননি। বলির আগে সেই দাসী চিৎকার করে বলেছিলেন, মা কখনোই এক গর্ভবতী মায়ের বলি চাইতে পারেন না। গর্ভবতী মাকে বলি দিয়ে যে মহাপাপ আপনি করছেন, তার শাস্তি আপনি একদিন পাবেনই পাবেন। যে দেবীকে আপনি তুষ্ট করতে চাইছেন, সেই দেবীর হাতেই আপনার বংশের নিধন হবে। এ বাড়িতে আর কোনোদিনও দুর্গাপুজো হবে না। হলেই আবার অভিশাপ নেমে আসবে, আবার অভিশাপ নেমে আসবে। দাসীর কথা শেষ হতে না হতেই এক কোপে তার গলা থেকে মাথা আলাদা করে দেন রাজা। দাসীর রক্তে স্নান করানো হয় নবপত্রিকা। আর তারপরেই আচমকা এক নারী কণ্ঠের অট্টহাসিতে চারিদিকে কাঁপতে শুরু করে। রাজা ভাবেন সময়ের পূর্বেই তার সাধনায় তুষ্ট হয়েছেন দেবী রক্তদন্তিকা। হাত জোর করে বসে পড়েন তিনি। তার মুখে ফুটে ওঠে এক পরিতৃপ্তির হাসি। এরপরেই নবপত্রিকা থেকে প্রকট হন এক ভয়ঙ্কর দেবী। তবে দেবীকে দেখেই ভয় কেঁপে ওঠেন রাজা। রক্তে ভেজা তার শরীর দেখে মনে হয় রক্ত নদীতে ডুব দিয়ে উঠে এসেছেন তিনি। তান্ত্রিক মা মা বলে চেঁচিয়ে উঠল। তবে এই মুহূর্তে তান্ত্রিকের শরীর থেকে মাথাটা ছিঁড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেন তিনি। এরপর মুহূর্তেই রাজার শরীর থেকেও মাথাটা আলাদা করে দেন তিনি। সেই মাথা থেকে রক্ত পান করেন দেবী। পরদিন সকালে রাজবাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্তাক্ত মৃতদেহ। প্রত্যেকটা দেহ থেকে কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে নিয়েছিল মাথা। কিন্তু রাজবাড়ির বংশধরেরা তো তারপরেও ছিলেন। কৌতূহলী হয়ে প্রশ্নটা করে আদ্রিতা। জবাবে খগেনবাবু বলেন, সেদিন ওই মৃত্যুপুরী থেকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল রাজা উদয়চন্দ্রের স্ত্রী কমলাক্ষীকে। তিনিও সেই সময় ছিলেন গর্ভবতী। কিন্তু তখন তো রাজা মহা পাপ করেছিলেন গর্ভবতী নারীদের হত্যা করে। তবে আমরা তো কোনো তান্ত্রিক মতে নয়, গৃহপুজোর নিয়ম মেনেই দেবী দুর্গার আরাধনা করছি। তাহলে আমাদের ওপর এই অভিশাপ নিশ্চয়ই লাগবে না? কথাগুলো যেন নিজের মনকে সান্ত্বনা দিতে বলল আদ্রিতা। তোমরা নিশ্চয়ই জানো যে আজ থেকে বছর 80 আগে এ বাড়ির শেষ বংশধর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তবে তোমরা কি জানো তিনি কেন নিখোঁজ হয়েছিলেন? উত্তরে শুধু না সূচক ঘাড় নাড়ালো আদ্রিতা। বৃদ্ধ বলেই চললেন, এই বাড়ির শেষ বংশধর ছিলেন প্রতাপচন্দ্র রায়। বিদেশে পড়াশোনা করেছিলেন তিনি। পড়াশোনা শেষে তার যেদিন দেশে ফেরার কথা ছিল সেই দিনই তাকে আনতে যাওয়ার সময় পথে এক দুর্ঘটনায় তার পিতা ও মাতা দুজনেরই মৃত্যু হয়। তবে গ্রামে ফিরে কিছুদিনের মধ্যেই গ্রামের সকলের পছন্দের মানুষ হয়ে ওঠেন প্রতাপ। বয়সটাও তার বেশি ছিল না তখন, ওই 25-26 হবে। ফলে গ্রামের ছোট বড় সকলের সঙ্গেই খুব ভালোভাবে মিশে গিয়েছিলেন তিনি। বছর দেড়েক পর গ্রামেরই এক মেয়ের সঙ্গে তার বিয়ের কথা ওঠে। তবে সে বছরই তিনি রাজবাড়িতে দুর্গাপুজো করার জন্য মনস্থির করেন। গ্রামবাসীরা বহুবার না করেছিলেন তাকে, তবে তা সত্ত্বেও এক প্রকার জোর করেই পুজোটা করেন তিনি। তিনি বলেছিলেন,
আমার পরিবারের দুর্গাপুজো বন্ধ নিয়ে যে কথা প্রচলিত রয়েছে তা কতটা সত্যি আমি জানি না। আমি কথাগুলোকে মিথ্যে বলছি না, তবে আমার পূর্বপুরুষ যা করেছিলেন তা অত্যন্ত অন্যায় ছিল। সে ঘটনা বহু পূর্বের, কিন্তু আমি এবার সাত্ত্বিক ধর্ম মতে এ বাড়িতে দুর্গাপুজো করব। আমার মনে হয় না কোনো দেবী এই পুজোর জন্য আমার প্রাণ নেবেন। প্রতাপের কথা গ্রামবাসীরা ফেলতে পারে না। এক প্রকার রাজি হয়েই পুজোতে মত দেয় তারা। তবে পুজোর কটা দিন রাজবাড়িতে রাত্রিবাস করতে রাজি হন না কেউই। গ্রামবাসীদের এই শর্ত মেনে নিয়েছিলেন প্রতাপ। তবে সপ্তমীর দিন গভীর রাতে রাজবাড়ির দিক থেকে একটা প্রবল ভয়ার্ত চিৎকার শুনতে পেয়েছিল গ্রামবাসীরা। পরদিন সকাল থেকেই প্রতাপের আর কোনো খোঁজ মেলেনি। রাজবাড়ির দুর্গা দালানে গ্রামবাসীরা দেখেছিল মাঝখান থেকে দুভাগ হয়ে পড়ে রয়েছে নবপত্রিকা। তার ঠিক সামনে দেখা গিয়েছিল চাপা চাপা রক্ত। এত দূর বলে থামলেন বৃদ্ধ। এবার আদ্রিতা প্রশ্ন করল, এই অভিশাপ তো রাজবাড়ির সদস্যদের জন্য ছিল, কিন্তু আমরা তো রাজবাড়ির কেউ নই, তাহলে আমাদের নিশ্চয়ই কিছু হবে না? তাই যেন হয় মা, সবই তার ইচ্ছে। কথাটা বলে দুহাত জড়ো করে কপালে ঠেকান তিনি। তারপর তিনি আদ্রিকাকে উদ্দেশ্য করে বলেন, জানি না এতে কাজ হবে কিনা, তবে এখনো সময় আছে। রাত হওয়ার আগেই ওই রাজবাড়ি ছেড়ে চলে যাও তোমরা। খগেনবাবুর কথা শুনে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল আদ্রিতা। বাড়ি পৌঁছেই অদ্রিতা সোজা গেল অয়নের কাছে। ওকে ঘরে টেনে এনে দরজা বন্ধ করলো আদ্রিতা। তারপর বলল, এখনই আমাদের এই রাজবাড়ি ছেড়ে যেতে হবে, নয়তো কেউ বাঁচব না আমরা। আদ্রিতার গলায় ভয় ও উত্তেজনা স্পষ্ট। অয়ন কিছুটা বিব্রত হয়ে আদ্রিতাকে প্রশ্ন করল, শান্ত, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ফোনটা বাড়িতে ফেলে গিয়েছিলে, কতবার ফোন করছি তোমায় জানো? বাদ দাও, এখন এসব বলছি, শান্ত হয়ে বলো তো কি হয়েছে। কথাগুলো বলে আদ্রিতাকে সোফায় বসালো অয়ন। আমি খগেনবাবুর বাড়িতে গিয়েছিলাম। আরও কিছু বলতে যাচ্ছিল আদ্রিতা, তবে তার আগেই বিরক্ত ও রাগ একসঙ্গে প্রকাশ করে অয়ন বলল, আরে কে বলেছিল গ্রামের ওই অশিক্ষিত বুড়োটার সঙ্গে দেখা করতে? ও নিশ্চয়ই তোমাকে ভালো মানুষ পেয়ে ভুলভাল বুঝিয়েছে। পুজোটা মিটতে দাও, আই উইল সি। না, তুমি বুঝতে পারছো না অয়ন। আবারও কিছু একটা বলতে যাচ্ছিল আদ্রিতা, তবে ওকে ফের থামিয়ে দিয়ে অয়ন বলে উঠল, তুমি বুঝতে পারছো না, এসব ব্লাডি সুপারস্টিশন। আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। তুমিও এসব বলে বাইরে সবার মনে অযথা আর ভয় ঢুকিয়ে দিও না। সন্ধ্যা আরতির সময় হয়েই আসছে, ফ্রেশ হয়ে নিচে চলে এসো। কথাগুলো বলে আদ্রিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অয়ন। মোটামুটি নির্বিঘ্নেই কাটল সন্ধ্যারতি। শুধু আদ্রিতা কাউকে কিছু না বললেও মন থেকে ভয় দূর করতে পারল না। এক ফালি চাঁদের আলোয় চিকচিক করছে দ্বারকা নদের জল। তার ঠিক সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে রাজদ্বীপ। এখানে আসা থেকে প্রায় রোজই সন্ধ্যার পর এই সময়টা ওরা নদীর ঘাটে এসে বসে, কারণ এই সময়ে এদিকটায় খুব একটা কেউ আসে না। হাত বাড়িয়ে ঘাটের একটা পাশ থেকে একটা কাশফুল তুলে নিল রাজদ্বীপ। তৃপ্তির খোঁপায় সেটা গুঁজে দিয়ে বলল, গ্রামের এই প্রকৃতির মাঝে তোকে নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই তারা ভরা আকাশের নিচে এক ফালি চাঁদের আলোয় নদীর পাড়ে তোর আর আমার একটা ছোট্ট সংসার, বেশ ভালো হবে না? উত্তরে নিতান্তই বেরসিকের মতো তৃপ্তি উত্তর দিল, এইসব 19s মার্কা ডায়লগ দিচ্ছিস কেন? কি হলো তোর আজ? তবে তৃপ্তির এই বেসরিক কথায় পাত্তা না দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসল রাজদ্বীপ।
তৃপ্তির হাতটা নিজের হাতে নিয়ে বলল, এভাবেই সারা জীবন আমাকে ভালোবাসবি তো? আমি আমি তো তোকে ভালোবাসি রে, তোর সাথে এভাবেই বুড়ো হব আমি। তৃপ্তি কথাগুলো বলে রাজদীপকে আলিঙ্গন করল। ঠিক সেই সময় রাজদীপ নদীর জলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। আচমকাই নদীর জল যেন রক্তের মতো লাল হয়ে গেছে। তাড়াতাড়ি তৃপ্তিকে দেখালো সেটা। রাজদীপ নিচে নেমে দেখতে যাচ্ছিল বিষয়টা। তৃপ্তি টেনে ধরল ওর হাত। এক সিঁড়ি ওপরেও উঠে এলো রাজদীপ। তড়িঘড়ি রাজবাড়ির লনের দিকে পা বাড়ালো ওরা। সেদিকে যাচ্ছিল ওরা, তবে ওদের কানে এলো এক নারী কণ্ঠের হাসির শব্দ। পিছনে ফিরতে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল দুজন। এক ভয়াল দর্শনা নারী দাঁড়িয়ে রয়েছে ওদের সামনে। তার শরীর ভিজে রয়েছে লাল রক্তে। হাসির সঙ্গে দেখা যাচ্ছে তার রক্তমাখা লাল দাঁতগুলো। নাকে এসে লাগছে রক্তের বিকট গন্ধ। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের দুজনের মাথা ছিঁড়ে গেল দুটো, ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। শরীর দুটো পড়ে থাকলো ঘাটের সামনে। সন্ধ্যারতি শেষ করে একাই ছাদে এসেছে দীপ। অঙ্কিতাকেও সঙ্গে আসতে বলেছিল, তবে ও রাজি হয়নি। সিগারেটটা ধরিয়ে সবেমাত্র একটা টান দিয়েছে। পেছন থেকে নূপুরের আওয়াজ পেয়ে দীপ বুঝল ঋতু এসেছে। পিছনে ঘুরতেই থ হয়ে গেল। সামনে যে এমন ভয়ঙ্কর কিছু একটা দেখবে সে আশা করেনিও। রক্তস্নাতা এক নারী দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। তার শরীর থেকে আসা বিকট রক্তের গন্ধে গা গুলিয়ে উঠল ওর। তবে ভয়ে মুখ থেকে কথা বেরোলো না ওর। আচমকাই সেই নারী হাত বাড়িয়ে দিল ওর দিকে। ও কিছু বলে ওঠার আগেই ছিঁড়ে নিল মাথাটা। তারপরেই সেটা সোজা মুখে পুড়ে দিল সে। তবে মুহূর্তে সেই নারী মূর্তি বিকট হেসে ওদের সামনে এসে দাঁড়ায়। ওদের দুজনকে তুলে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে ছুঁড়ে ফেলে সে। একে একে রাজবাড়ি জুড়ে নেমে আসতে থাকে মৃত্যু। সন্ধ্যারতি শেষে ঠাকুরমশাইয়ের সঙ্গে রাতের পুজোর আয়োজন করছিল আদ্রিতা। মাকে হাতে এগিয়ে দিচ্ছিল তিথি। অয়নও বসেছিল তিথির পাশেই। সামনে বসে তিথিকেই দেখে যাচ্ছিল অঙ্কিত। লাল শাড়ি আর হালকা গয়নায় নিজেকে সাজিয়েছে তিথি। ওর দিক থেকে চোখ সরাতেই পারছিল না অঙ্কিত। প্রায় সকলেই দুর্গা দালানে বসে রয়েছে। আচমকাই এক নারীর বিকট হাসির শব্দ শোনা গেল দুর্গা দালান জুড়ে। আর ঠিক প্রায় সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল নবপত্রিকা। সবাই দেখল নবপত্রিকার সামনে দাঁড়িয়ে এক রক্তস্নাতা নারী হাতে খড়গ নিয়ে অট্ট হাসিতে কাঁপিয়ে তুলছে চারিদিক। তার বিশাল শরীর পুরোটাই রক্তে মাখা। রক্তদন্তিকা? হ্যাঁ, অয়নের মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। প্রায় সঙ্গে সঙ্গে খড়গের আঘাতে দেহ থেকে আলাদা হয়ে গেল অয়নের মাথাটা। দুর্গা দালান জুড়ে শুরু হলো চিৎকার। তার সঙ্গেই মিশে যেতে লাগলো রক্তদন্তিকার অট্টহাসি। রক্তদন্তিকার খড়গের আঘাতে একে একে সকলেই মাটিতে লুটিয়ে পড়ল। অঙ্কিত দেখল প্রতিমার সামনে বসে ভয়ে কাঁপছে তিথি। সামনে পড়ে রয়েছে ওর মা ও পুরোহিতের মাথাবিহীন দেহ। অঙ্কিত সামনে এগিয়ে জড়িয়ে ধরল তিথিকে। অঙ্কিতের বুকে মুখ গুঁজে বসে রইল তিথি। আচমকাই চোখ মুখ রক্তে ভিজে গেল তিথি। ও বুঝতে পারল
ওর সিঁথি বেয়ে নেমে আসছে রক্তধারা। ওকে জড়িয়ে ধরে বসে থাকা অঙ্কিতের হাতটা আলগা হয়ে এলো। মাটিতে লুটিয়ে পড়লো অঙ্কিতের মাথাবিহীন দেহটা। আর নিজেকে ধরে রাখতে পারল না তিথি, চিৎকার করে কেঁদে উঠল। এবার ওর সামনে এসে দাঁড়ালো সেই ভয়ঙ্কর দেবী। হাতটা বাড়িয়ে দিল ওর দিকে। ভয়ে চোখ বুজে নিল তিথি। তবে ও টের পেল সস্নেহে ওর মাথায় হাত রেখেছেন স্বয়ং দেবী। সাহস করে চোখ খুলল তিথি, তবে সামনে আর কাউকে দেখতে পেল না ও। সকাল হতেই গ্রামবাসীদের নিয়ে রাজবাড়িতে এলেন খগেন মুর্মু। সারা রাত ভয়ে গ্রামের কারো ঘুম হয়নি। রাতে রাজবাড়ি থেকে ভেসে এসেছে আর্তচিৎকার, সঙ্গে এক নারীর অট্টহাসির আওয়াজ। রাজবাড়িতে প্রবেশ করতেই ভয়ে কাঁটা দিয়ে উঠল সকলের। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গলা কাটা মৃতদেহ। সোজা দুর্গা দালানের দিকে গেলেন খগেনবাবু। সেখানে যেতেই একের পর এক মৃতদেহ পড়ে থাকতে দেখলেন তিনি। এবার দুর্গা মূর্তির দিকে তাকাতেই তার সামনে একটি মেয়েকে ভয়ে স্তম্ভিত হয়ে বসে থাকতে দেখলেন তিনি। মৃতদেহের মাঝে একা এই মেয়েকে জীবিত দেখে প্রথমে অবাক হলেন খগেনবাবু। তারপর তড়িঘড়ি ওকে কাঁধে তুলে নিলেন তিনি। ওনার কাঁধেই জ্ঞান হারালো তিথি। জ্ঞান ফিরতে তিথি দেখল ওর সামনে বসে রয়েছেন এক আদিবাসী মহিলা। ওর জ্ঞান ফিরতে দেখে এই মহিলা বেরিয়ে এলো ঘরের বাইরে। প্রথমটায় সবকিছু স্বপ্ন বলে মনে হলেও ক্ষণিকের মধ্যেই ঘোর বাস্তবে নিজেকে একা পেল। ভয়ে চিৎকার করে উঠে কাঁপতে শুরু করলো। তৎক্ষণাৎ ঘরে এসে ওর মাথায় হাত রাখলেন খগেনবাবু। খগেনবাবুর স্পর্শে ধীরে ধীরে কিছুটা শান্ত হলো তিথি। খগেনবাবুকে কান্না ভেজা গলায় প্রশ্ন করল, আমাকে কেন বাঁচিয়ে রাখলো সে? উত্তরে খগেনবাবু শান্ত স্বরে বললেন, যতই অভিশাপ থাক, গর্ভবতী মায়ের যে কোনো ক্ষতি করেন না রক্তদন্তিকা।